গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প প্রতিবিম্ব, রচনা মহাশ্বেতা দেবী। পরিসংখ্যান, বিবেক, টিকটিকি, পাড়ায় এবং পরিচিত মহলে রামবাবুর অনেকগুলো নাম। সমবয়স্ক প্রৌঢ় প্রতিবেশী যারা একটু লেখাপড়া জানেন তারা হেঁকে ডেকেই বলেন, এসো পরিসংখ্যান এসো। তাদের কথার পেছনে কোনো লুকোনো হুল নেই, গায়ে বেঁধে না। বিবেক নামটি তাঁর গিন্নির দেওয়া। কবে যেন বলেছিলেন, তোমার যা বড় বড় কথা সর্বসময়, যেন যাত্রা দলের বিবেক, সর্বদা সাবধান আর সাবধান। রামবাবুর মন্দ লাগেনি। নামটা একান্ত গোপন থাকলেই তার ভালো লাগত, কিন্তু তা হয়নি। ঘরের নামটি বাইরেও ছড়িয়ে পড়েছে। গিন্নি বলেন, সবাই বলে আর শুনে শুনে তুমি হাসো, মা গো, লজ্জাও করে না। রামবাবু সকৌতুকে বলেন, বলছে বলুক না, ভালো জিনিস যত ছড়ায় ততই ভালো। আর সবাই বলে টিকটিকি, ঘরে এবং পরে। নামটি বের করেছিল তাঁর ছোট ছেলে। টিকটিকি নামের আর কি মানে আছে সে জানে না। দিবারাত্রির তার আচরণ টোকেন বলে সে বিরক্ত হয়ে রকে বসে বলেছিল, টিকটিকির মতো দিবারাত্রি টিকটিকি করেন। বিচিত্র এইসব নামকরণ সম্পর্কে রামবাবু ওয়াকিবহাল নন মনে করবার কোনো কারণ নেই। তবে বহু জনহিতায় চ যিনি জীবন উৎসর্গ করেছেন, তিনি এসব কথা গায়ে মাখতে প্রস্তুত নন। শুধু সকলের ভালো করেই ক্ষান্ত থাকতে চান না, তার আরও ইচ্ছে তিনি সকলকে ভালো করবার চেষ্টা করবেন। মাঝে মাঝে এই নিয়ে তর্ক লেগে যায় স্ত্রীর সঙ্গে। তিনি বলেন, আহা, আমি কি বলছি, চেষ্টা করলেই মানুষের স্বভাব পরিবর্তন করা যায়। তবে বোনের মোষ খেদাও কেন? দেখো, স্বভাবকে ছাড়িয়ে ওঠে মানুষ, অভ্যাসে সব হয়, তাই তো চেষ্টা করি। আজ আমাদের প্রয়োজন এমন সব মানুষের যাদের দায়িত্ব জ্ঞান আছে। প্রত্যেককে বুঝতে হবে, স্বাধীন দেশের মানুষকে অনেক দায়িত্ব নিতে শিখতে হয়। তুমি শেখাবার মাস্টার, তাই না? আহা, নয় কেন, নয় কেন। রাস্তার ল্যাম্পটা ঢিল ছুঁড়ে ভাঙলে যে আমাদেরটাই গেল, তা ওই ফণিবাবুর ছেলেটা বোঝে না, কিন্তু আমি তো বুঝি। আমার কি চুপ করে যাওয়া উচিত? ওই টিকটিক করতে গিয়ে কবে ইট পাটকেল খাও দেখো। আলোচনাটি সংক্ষিপ্ত করে দিয়ে স্ত্রী চলে যান। রামবাবু হাসেন। যেতে যেতে স্ত্রী বলেন, তবু যদি ঘরের দিকে একটু মন দিতে, ছেলেটাকে দেখতে। রামবাবুর মনে কথাটি বাজে। পরের ছেলেদের মানুষ করতে গিয়ে নিজের ছেলেদের দিকে আর মন দেওয়া হয়নি। কেমন করে যেন ওরা নিজে নিজেই মানুষ হয়ে গেল। বড় দুটিকে নিয়ে আর তাঁর চিন্তা নেই। যথাসময় লেখাপড়া শেষ করে তারা চাকরি বাকরি জুটিয়ে নিয়েছে। মেয়েটির বিয়ে হয়ে গেছে। এখন আর তাঁর ওদের জন্য চিন্তা করবার কিছু নেই। পথে ঘাটে আজকাল চোখ তাকালেই দেখতে পান, প্রত্যেকটি মানুষ যেন শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত। নিজে ট্রামে উঠতে পারলেই হলো, 10 জনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দ্বিধা নেই। ট্রেনের গদি কেটে নিয়ে কেউ এক ধরনের গোপন উচ্ছৃঙ্খলতার আদর পায়। পথের ওপর ভাঙা কাঁচ ফেলে দিয়ে কোনো ভদ্রলোক নিজের হাত পা বাঁচিয়ে নিশ্চিন্ত হন। পথচারীর নগ্ন পা দুটিকে বিপন্ন করতে এতটুকু বাধে না। বৃদ্ধ, রুগ্ন, অন্ধ, স্ত্রীলোক অথবা শিশুকে দাঁড় করিয়ে রেখে ট্রামে বাসে সিট দখল করে থাকতে এতটুকু লজ্জা পায় না কেউ।
রামবাবুর ভাবতে ভালো লাগে তাঁর ছেলেরা ঠিক ওরকম নয়। তারা ভদ্র, শিষ্ট, 10 জনের সুখ সুবিধার দিকে চাইতে জানে। তাদের জন্য তিনি ভাবেন না। ভাবনা যা তা শুধু ছোট ছেলেটিকে নিয়ে। সেও ছাত্র, তার 10টি ছাত্রের মতো একটি। পড়াশোনায় নেহাত মন্দও নয়, কিন্তু তাকে যেন সবসময় চিনতে পারেন না রামবাবু। প্রায়ই দেখতে পান সে আরও কয়েকটি ছেলের সঙ্গে পথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। পরনে সরু প্যান্ট, মুখে চোখে কেমন একটা বন্য দুর্বিনীত ভাব, গলা তুলে চিৎকার করে, কথায় কথায় হ্যাঁ হ্যাঁ করে হাসে, মাঝে মাঝে শীষ দেয়। না, 10টির মধ্যে নিজের আত্মজকে বেছে নিতে রামবাবুর মাঝে মাঝে বেশ অসুবিধে হয়। পথের কোণে, বাসের স্টপে ওর মতো অনেককে তিনি দেখতে পান। সময় অসময়ে মৌসুমি ফুলের তোড়ার মতো ওরা পথঘাটে শোভা হয়ে একসঙ্গে দাঁড়িয়ে থাকে। ধমক ধমক দিয়ে দেখেছেন, মাথা নিচু করে অবাধ্যের মতো দাঁড়িয়ে বকুনি খায়, জবাব করে না। মার সঙ্গে চোটপাট করে বলেই তার বিশ্বাস। ওকে আরো শাসন প্রয়োজন একথা তুললে ছেলেরা আপত্তি জানায়। এ নাকি যুগের হাওয়া, বাইরে থেকে হাওয়া ঢুকে পড়েছে ঘরে ঘরে, বাধা দিতে গেলে ছেলেরা বিগড়ে যায়। কোনো অনিষ্ট যখন করছে না তখন টিকটিক করে লাভ কি? কথায় যুক্তি আছে। চুপ করে যান রামবাবু। তাছাড়া এসব প্রসঙ্গ নিয়ে বাজে খরচ করবেন এত সময় কোথায় তাঁর? সম্প্রতি তাঁদের পাড়া এবং অন্যত্র ধারে কাছে কয়েকটি ঘটনা ঘটে গেছে। উচ্ছৃঙ্খল ব্যবহারের জন্য কয়েকটি ছেলেকে দুর্বৃত্ত দমন বিভাগ থেকে ধরে নিয়ে গেছে। যাদের নিয়ে গেছে তারা তাঁর ছেলের বন্ধু নয়। অফিসারটি একদিন পাড়া এসেছিলেন। শান্তশীল বাবু পাড়ার কাউন্সিলর। তাঁর বাড়ির বৈঠকখানায় পাড়ার কজন ভদ্রলোকের সঙ্গে তিনি বৈঠকে বসেন। রামবাবুকে এগিয়ে দিয়ে শান্তশীল বাবু বলেন, এর নাম রামবাবু, ভেরি পাবলিক স্পিরিটেড ম্যান। রামবাবুকে বলেন, নাও পরিসংখ্যানের পরিসংখ্যান এবার কাজে লাগুক। অফিসারটি বলেছিলেন, জানবেন এসব সমাজবিরোধী কাজকর্ম বড্ড বেড়ে যাচ্ছে। এদের ধরিয়ে দেওয়া প্রতিটি বিবেকবান লোকের কর্তব্য। কাগজে ছক এঁকে বুঝিয়েছিলেন এইসব তথাকথিত গুন্ডা হচ্ছে এক বালতি পরিষ্কার জলে এক অণু রোগের বীজাণুর মতো। ভালো ছেলেদের প্ররোচনা জুগিয়ে এরা বের করে আনে। এদের বেছে নিয়ে সরিয়ে ফেলতে পারলেই মধ্যবিত্ত ভদ্রলোকেরা অনেক নিশ্চিন্ত থাকতে পারেন। রামবাবু বলেন, দেখতে হবে, সতর্ক থাকতে হবে। দাঁড়ান, আমি আপনাকে খবর দেব, কিন্তু গোপনে, কাকপক্ষী যেন টের না পায়। শান্তশীল বাবু সাবধান করে দেন। অফিসারটিও সে কথায় রাজি হন। সত্যি এসব গুন্ডা বদমাশেরা করতে পারে না এমন কাজ নেই। খবর যে দেয় তার উপর এদের ভয়ানক রাগ। রামবাবু অবশ্য সে কথা বিশ্বাস করেননি। তাঁর কর্তব্য তিনি করবেন। কর্তব্য করতে গেলে বুকের পাটা দরকার। আমি তো চুরি ডাকাতি করছি না যে লুকিয়ে চলাফেরা করতে হবে। অফিসারটি আবার হেসে বলেন, আপনার জন্য না হোক, পরিবারের অন্যরাও তো রয়েছে না, তাদের দিকে চেয়েই না হয় গোপনতাটুকু রাখলেন। তাদের বিপন্ন করা কি আপনার উচিত? সেই থেকে রামবাবু একটা নতুন কাজ পেয়ে গেছেন, মনের মতো কাজ। কিন্তু কোথায় যে থাকে সমাজবিরোধীরা, গুন্ডারা, তার চোখে পড়ে না। ছোট ছেলেকে ডেকে বলেছেন, যাত্রার সঙ্গে মিশবি না। যাত্রার সঙ্গে মিশি কোথায়? 10টা ভদ্রলোকের ছেলের মধ্যে এক একটা গুন্ডা ঢুকে পড়ে। ওদের জাত আলাদা, সবাইকে খারাপ করে ওরা মনের মতো পরিবেশ করে নিতে চায়। এই করেই তো পাড়ার আবহাওয়া খারাপ হয়। পাড়া মানে একটা ইউনিট, অনেকগুলো পাড়া মিলে একটা সমাজ। জানিস তা? পড়িসনি স্কুলে সমাজ বিজ্ঞানে? ছেলে চুপ করে থেকেছে। স্ত্রী বিলাপ করে বলেছেন, এবার নির্ঘাত একটা কাণ্ড বাঁধাবে, মাথা ফাটিয়ে হাসপাতালে যাবে। কাণ্ড একটা না বাঁধিয়ে তুমি ছাড়বে না।
তা কাণ্ড সত্যি সত্যি ঘটল। রামবাবুকে ঘটাতে হলো না। সত্যি বলতে কি, কারা ঘটালো কেমন করে তার জানা গেল না। হঠাৎ হট্টগোল, হইচই, গোলমাল, গুজবে গুজবে বাতাস গরম। শোনা গেল দাঙ্গা বেঁধেছে। দাঙ্গা শুনেই রামবাবুর গাটা যেন গুলিয়ে উঠল। এতদিন বাদে আবার দাঙ্গা বাঁধল। সেসব পার তো অনেক আগেই চুকে বুকে গেছে। এখন কি আর সেদিন আছে? পৃথিবীর বয়সও যে বেড়েছে। বললেন, এ হে হে হে, এ যে মানবতার পরাজয়। ধনী দরিদ্র সব দেশ একসঙ্গে মিলে এখন এগিয়ে চলবার দিন এসে গেছে। এরকম একটা ঘটনা যে ইতিহাসকে পিছিয়ে দেয়, আমরা কি আবার পেছন দিকে হাঁটব? প্রথমটা মনে হলো আঘাতে মূঢ় হয়ে যাবেন, আর যেন জোর পাবেন না কোনো কাজে। তিনি মনে করলে কি হবে? সবাই মনে করে না এর নাম পিছিয়ে চলা। হঠাৎ রামবাবু আবিষ্কার করলেন তিনি একলা, ভয়ানক একলা, সংখ্যালঘু, একেবারে আবিধানিক অর্থে। তার মুখ দেখে স্ত্রী ছেলেরা অবধি চিন্তিত। এত ভাবার কি আছে? ভাবতে তো চাই না, শুধু মনে হচ্ছে এ অবস্থায় আমাদের কি কিছুই করবার নেই? কিছুই করবার নেই, শান্তশীলবাবু বললেন। সমাজ বিরোধীরা, গুন্ডারা দাঙ্গা লুঠোতরাজ করছে। আমি আপনি কি করবো মহারাজ? এখন এ প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলা উচিত নয়। ঘরে বসে থাকুন। কথা কয়েই আমরা যত বিপদ আনি। যেন তাতেই রামবাবুর সব অশান্তির উপশম হবে। কিন্তু কি আর করতে পারেন তিনি? ট্রাম বাস বন্ধ, পথে ঘাটে কারফিউ। খবর পান বাড়ি পুড়ছে, ছুরি চলছে, দোকানপাট লুট হচ্ছে। শোনেন আর হাত কামড়ান। কাগজ পড়েন, রেডিও শোনেন, ঘরে বসে অবাক হন। শুধু সমাজ বিরোধীদের কথা, শুধু গুন্ডাদের কথা। তারাই যখন সব করছে, তখন তাদের ধরে ফেলে না কেন? ট্রাম নেই, বাস নেই, এ পাড়া থেকে ও পাড়া, এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা ছড়িয়ে পড়ল কখন? বললেন, নিশ্চয় বুঝতে পারছি ওদের বিরাট দল আছে। প্ল্যান করে ছড়িয়ে পড়েছে ওরা, নইলে এমন অরাজকতা হয় কি করে? এ দেখছি গভর্নমেন্ট কিছু করতে পারেনি। স্ত্রী বলেন, এসব ভাবনা এত ভাবো কেন? ভেবে তুমি কি করবে? ভাবনা ছাড়া আর কি বা অবশিষ্ট রইল রামবাবুর? প্রত্যেকটি দিন গেল দুঃস্বপ্নের মতো, প্রতিটি রাত নিদ্রাহীন। তবে যে শুনেছিলেন জনসংখ্যার অনুপাতে সমাজ বিরোধীরা অনেক কম। পাড়ায় পাড়ায় সবাই তো তাঁর ছেলেদের মতোই ভদ্র আর শান্ত, সাথে পাঁচে না থাকবার মানুষ। তবু পাড়ায় পাড়ায় এত গোলমাল, এত লুটপাট। তবু দিনে রাতে ফায়ার ব্রিগেডের ছুটে চলার বিরাম নেই। সমাজ বিরোধী কারা? তাদের চেহারা যদি দেখতে পেতেন তিনি, যদি জানতেন 10 জনের থেকে আলাদা করে চিনে নেবার মতো কি কি চিহ্ন বহন করে তারা চেহারায়, স্বভাবে, চলায় বলায়, ঠিক ধরিয়ে দিতেন ওদের। নিজের কথা ভাবতেন না একবারও। যা কিছু ভালো তাই ধ্বংস করাই বুঝি ওদের কাজ। হঠাৎ মনে হলো স্কুলে ছেলেদের পড়াতে হয় তাই পড়িয়েছেন ইতিহাস। ভেবে দেখেননি কখনো। অথচ ইতিহাসের পাতাতেই নজির আছে সত্যের নামে, ধর্মের নামে যেসব মানুষ জীবনপণ করে তাদেরই সরিয়ে দেয় অন্যরা বারবার। কারা দেয়? তাদেরই কি সমাজ বিরোধী বলে? কি করে জানবেন তিনি? যীশুখ্রিস্টের সময় তিনি তো ছিলেন না। গান্ধীজি অবশ্যই তাঁর সময়ের লোক, কিন্তু তাঁর মৃত্যুর সময় রামবাবু তো মহকুমা শহরে 7ম শ্রেণীর ছাত্রদের পড়াচ্ছেন, বাম হাতে যার কমলার ফুল। কিছুদিন বাদে স্বচক্ষে রামবাবু দেখতে পেলেন তাদের। তখন দুপুর, সে সময়টা এই এলাকায় কারফিউ নেই। খেয়ে দিয়ে একটু গড়িয়ে পড়েছিলেন বিছানায়। খবর পেলেন রাস্তার উপর দোকান লুট হচ্ছে। লুট হচ্ছে তাঁদের এলাকায়? গেঞ্জি পরতে মনে রইল না, খালি পায়ে ছুটলেন ধুতির খুঁট গায়ে জড়িয়ে। এই অঞ্চলে মাত্র
3টি দোকান লুট হতে পারত, কিন্তু এতদিন তো হয়নি। খবর মিথ্যা নয়। বইয়ের দোকান, জুতোর দোকান বা বার্নিশের দোকান, ভারত লন্ড্রি। আরে করে কি এরা? কাদের দোকান লুট করিস? বইয়ের দোকানটা তো এ পাড়ার সুশীলের, অন্য দোকান 3টে তবে লক্ষ্য। কিন্তু তারা তো তোদের শুভবুদ্ধির ওপর ছেড়ে দিয়েই সরে গেছে। দুদিন পরে যে আবার মুখ দেখাতে হবে, দেখাবি কি করে? এসে পড়েছে, এসে পড়েছে! দূর থেকে শান্তশীল বাবুকে দেখিয়ে চেঁচিয়ে বললেন, ও মশাই, এসে পড়েছে তারা! বলিনি আমি পই পই করে? ওদের বিরাট দল আছে, সর্বদা এখানে ওখানে ছড়িয়ে থাকে। মুখের কথা মুখেই থেমে গেল। অসহায় সুশীল নিশ্চুপ কয়েকটি দর্শক। রবীন্দ্রনাথ, গীতা, অভিধান, পাঠ্যপুস্তক, জুতো, চটি, স্যান্ডেল, ছোট ছোট কাপড়ের জুতো, রঙের টিন, বার্নিশ, শিরিষ কাগজের দিস্তা, স্পিরিট, টারপিন তেলের শিশি, ধোয়া ধোয়া শার্ট, শাড়ি, প্যান্ট, সবাই নিয়ে যাচ্ছে হাতে হাতে। আগুন ধরিয়ে দিচ্ছে দোকান ঘরে ঘরে, হা হা করে হাসছে, উন্মত্ত উল্লাসে জিগির দিচ্ছে। জাতীয় মন্ত্রীর এমন ব্যবহার রামবাবুর কল্পনার কোনো দিগন্তে ছিল না। গুন্ডা, গুন্ডা সব! পুলিশ কোথায়, পুলিশ? রামবাবুর চিৎকারটা মাঝপথে থেমে গেল, বিপজ্জনকভাবে ঝুলতে থাকলো বাতাসে। কে গুন্ডা? শান্তশীল বাবুর ছেলে, প্রাথমিক স্কুলের মাস্টার, হলদে বাড়ির উকিল মশাইয়ের ভাইপো, তার বাড়িওয়ালার ভাগ্নে, পাড়ার রবীন্দ্র উৎসবের উৎসাহী কর্মী কয়জন, গোয়ালার 2জন, আর তাদের মধ্যে সেই বিমিশ্র জনতার মাঝে রামবাবুর চোখে পড়ল নিজের আত্মজের মুখ। সবাই আছে, এক কাজে সহস্র জীবন সমর্পণ করতে ঝাঁপিয়ে পড়েছে। তারপর পুলিশের গাড়ি এলো। তারপর রামবাবু তাদের সঙ্গে থানায় গেলেন, বিবৃতি দিলেন। নাম, ঠিকানা, বৃত্তি কোনোটাই বলতে বাকি রাখলেন না। বসে রইলেন মাথায় হাত রেখে, যতক্ষণ না পুলিশের গাড়ি এসে নিঃশব্দে তাঁকে বাড়ির দরজায় আবার নামিয়ে দিয়ে গেল। দরজার বাইরে ওরা সবাই অপেক্ষা করছিল, এ, ও, সে এবং আরো অনেকে। তাকে দেখে সবাই ঘন হয়ে এলো। এরা বলছে আপনার স্টেটমেন্টটা উইথড্র করতে হবে। রামবাবু জবাব দিলেন না। আপনাকে কিছু করতে হবে না, বললেই হবে পুলিশ ভয় দেখিয়ে আপনাকে দিয়ে স্টেটমেন্ট দিয়েছে, বাকিটুকু আমরা ম্যানেজ করে নেব। কিন্তু ওরা আমায় জোর করেনি। কথাটা কইতে রামবাবু একটু ভয় পেলেন না, অথচ থানা থেকে আসবার সময়ে কি ভয় ভয় করছিল। এখন বলতে হবে জোর করেছিল, বলতে হবে কাউকে আপনি চেনেননি, ওরা সব অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। রামবাবুর বড় ছেলে ভেতর থেকে বেরিয়ে এলো, বলল, তাই হবে। বাবা তো আর পালিয়ে যাচ্ছেন না, বাড়িতেই রইলেন, এখনকার মতো আসুন আপনারা। রামবাবু বললেন, তাই হবে মানে? কি হবে? কি বলছো বড় খোকা? এখন ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। চেয়ে দেখলেন বাইরের ঘর লণ্ডভণ্ড, অনেক লোকের অস্থির উপস্থিতির সাক্ষ্য। কি হবে? আবার জিজ্ঞেস করলেন। বলতে হবে ওসব গুন্ডাদের কাজ। ছোট ছেলের গলা তীক্ষ্ণ, অস্বাভাবিক। রামবাবু দেখলেন তার 2 হাতের মুঠো শক্ত, চোখে ঘৃণা, কাঁধের মাংসপেশি কি সবল। দেখতে দেখতে মনে হলো পেটের ভেতর যেন কুচো কুচো বরফ ছড়িয়ে দিচ্ছে কে, ঠান্ডা হয়ে যাচ্ছে সব। পা দুটো ভেঙে পড়তে চাইল, যেন সাইকেলের পুরনো টিউবের রবার দিয়ে তৈরি, বাতাস বেরিয়ে চুপসে গেছে, এতটুকু জোর নেই। কি সুন্দর চেহারা ওর,
18 বছরের ওই শরীরটি তিনি আদরে যত্নে খাইয়ে পড়িয়ে বড় করে তুলেছেন। না, রামবাবুর গলা শুকনো। বলবে না? বলবেন না? সহজ কথায় হবে না দেখছি। ভেবেছিলাম দুবেলা মুখ দেখা দেখি পাড়ার লোক টিকটিকি। রামবাবু সিঁড়ি দিয়ে উঠে এলেন চৌকাঠের কাছে। বলতে হবে। মুঠো পাকিয়ে ছোট ছেলে বাপের দিকে ছুটে এলো। এত কাছে আসার ফলে রামবাবু দেখতে পেলেন ওর চোখের মনি বিস্ফারিত। ও ভয় পেয়েছে। বলতে হবে তুমি কাউকে চেনো না, ওরা গুন্ডা। গুন্ডা? হ্যাঁ, গুন্ডা। বড় ছেলে এবং মেজ ছেলে বাবার নড়া ধরে টেনে ভেতরে আনতে চেষ্টা করল, কিন্তু এরা মাত্র দুজন, ওরা সংখ্যায় অনেক। রামবাবু আবার জিজ্ঞেস করলেন, গুন্ডা? তার স্ত্রীর গলা শুনতে পেলেন। না বললে ওরা তোমার ছেলেকে ধরে নিয়ে যাবে, সেটা ভালো হবে। তা বলে আমি মিথ্যে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উন্মত্তের মতো তার গায়ের উপর এসে পড়ল ছোট ছেলে। তার মুখোমুখি কাঁধ লাগিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে চলল বাইরের দিকে। চলো 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 বাইরে, চলো চলো বাইরে চলো। যেখানে আধো আধারে নিঃশব্দ ছায়া মূর্তিরা আরো জমে উঠেছে। গুন্ডা? রামবাবু ফিসফিস করে বললেন। হঠাৎ ভীষণ ভয় পেলেন তিনি। গুন্ডাদের মায়া দয়া থাকে না। সমস্ত শরীর এলিয়ে গেল পেছন দিকে টলে পড়তে পড়তে। সারা দিনের ক্লান্তিতে তার হাঁটুতে একটুও জোর ছিল না।